ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সাজ্জাদুন নূর মাসাদ। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকায়। উনি মূলত ওনার খুব কাছের একজন বন্ধুর ঘটনা পাঠিয়েছেন, আর এই ঘটনাটি মাদ্রাসাকে কেন্দ্র করে। এই ঘটনার মধ্যে ভয়ের বিষয় যেমন রয়েছে, সেই সাথে এমন একটি আধ্যাত্মিক ব্যাপার রয়েছে যা আসলে আমাদের বোঝাটা জরুরি। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত 2016 সালের দিকে হয়েছিল। এক বৃহস্পতিবার এই মাসাদ ভাইয়ের বন্ধু, যার নাম হচ্ছে ওসমান, সে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসেছে, বন্ধু বান্ধবরা আনন্দিত হবে, গল্পগুজব হবে, পরদিন শুক্রবার একত্রে সময় কাটাতে পারবে, একসাথে জুম্মার নামাজ আদায় করতে পারবে। আর এই মাসাদ ভাইয়ের খুব কাছের বন্ধু এই ওসমান, যখন তার সাথে দেখা হলো, দেখা গেল যে ওসমান খুব ক্লান্ত, পরিশ্রান্ত, চেহারায় কেমন যেন একটা বিমর্ষ ভাব, মুখটা ফ্যাকাশে, ভয় পেলে যেরকম হয় ওই রকম। তখন এই মাসাদ ভাই জিজ্ঞেস করলেন, কিরে ওসমান, তোকে এমন দেখাচ্ছে কেন, তুই কি অসুস্থ? তখন ওসমান হাসি মুখে বলল, না আসলে আমি অসুস্থ না, এই আছে একটু সমস্যা চলছে। শুক্রবার দিন দেখেন যে এই যে মাসাদ ভাই দেখেন যে এই ওসমানের বাড়িতে তার মাদ্রাসার হুজুর এসেছেন। হুজুর এসে ওসমানকে নিয়ে মাদ্রাসায় চলে যায়। অন্যরা কিন্তু এই বিষয়টা খেয়াল করেনি। অন্যরা বলতে অন্য বন্ধু বান্ধবরা যখন হুজুরের সাথে ওসমান মাদ্রাসায় চলে যাচ্ছিল, তখন কিন্তু পথে দেখা হয়েছে এই মাসাদ ভাইয়ের সাথে। তখন সালাম বিনিময় হয়েছে, মাদ্রাসায় চলে যাচ্ছেন এমনটা জানানো হলো আর কি। এরপরে প্রায় 5 বছর কেটে যায়। করোনার সময় চলে আসে 2020 সালের দিকে। এরপর দেখা গেল যে এই যে ওসমান, তার লেখাপড়া আর হলো না। সে নাকি 28 পারা কোরআনে হাফেজ হয়ে গিয়েছিল। এরপর সে আর আসলে লেখাপড়া করতে পারেনি। 2022 সালের রমজান মাসে 17ই রমজানের তারাবির পর এই মাসাদ ভাই আর এই ওসমান ভাই, এই দুজন বসেছেন গল্পগুজব করার জন্য। এই যে দীর্ঘ 5 বছরের মধ্যে কিন্তু এই তার বন্ধু ওসমান ভাইয়ের সাথে তেমন কোনো যোগাযোগ হয়নি। এরপর যখন কথাবার্তা হচ্ছে, অনেক পুরনো স্মৃতি নিয়ে আলোচনা হচ্ছে। এরপর এই যে ওসমান ভাই, উনি কথা প্রসঙ্গেই নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করেন। মূলত এই ওসমান ভাই, উনি ওনার জীবনে মোট 4টি মাদ্রাসা পরিবর্তন করেছেন। সর্বশেষ যেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, এটার নাম ছিল হাটখোলা ফতুল্লাহ হাজিপাড়া মাদ্রাসা। তো ওখানে যখন ভর্তি হয়েছেন, খুব ভালোভাবেই চলছিল দিনকাল। আর উনি মোটামুটি সিনিয়র হয়ে গেছেন আর কি, 20 পারার উপরে কোরআনের হাফেজও হয়ে গেছেন। তখন একদিন মাদ্রাসার বড় হুজুর উনি জানান যে আজকে মাদ্রাসার চাবি হাতে রাখার দায়িত্ব হচ্ছে ওসমান ভাইয়ের। ওখানে একটা ব্যাপার, তা হচ্ছে যে একজন সিনিয়র স্টুডেন্টকে দায়িত্ব দেওয়া হয় এক রাতে, যে ওই রাতে সে সবাইকে ডেকে তুলবে, মাদ্রাসার চাবিটা তার কাছে থাকবে, ছাদের চাবি, মেইন গেটের চাবি তার কাছে থাকবে। এরকম করে একজনকে দায়িত্ব দেওয়া হয়। ওসমান ভাইয়ের কাছে এই দায়িত্বটা এসে পড়ে। বলে রাখা ভালো, উনি সিনিয়র হলেও মাদ্রাসায় তখন নতুন, মানে ওই মাদ্রাসায় উনি নতুন আর কি। রাতের বেলা হুজুর তো চাবি বুঝিয়ে দিয়েছেন এবং হুজুর বলে দিয়েছেন যে ওসমান, তুমি তো মাদ্রাসায় নতুন আসছো, মনে রাখবা রাতের বেলা ছাদে যাওয়া যাবে না। ছাদের চাবি এখানে আছে, দিনের বেলা ছাদে যাওয়া যায়, কিন্তু কোনোভাবে রাতের বেলা ওখানে যাওয়া যাবে না। আর যদি কোনো ছাত্র ভাই ওয়াশরুমে যেতে চায়, তাহলে সেজন্য একা না যায়। অন্যান্য ছাত্রদের বলা আছে, তুমিও বিষয়টা খেয়াল রেখো, তুমিও বাইরে যেতে হলে একা যেও না, কাউকে ডেকে নিয়ে যাবা। তো এরকম কথা বলে দেওয়া হলো আর কি, হুজুর বলে দিলেন। এরপর হুজুর উনি ওনার যে থাকার জায়গা বা ওনার যে বাসা কাছাকাছি ছিল, সেখানে উনি চলে যান। হুজুর যেভাবে বলেছেন সেভাবেই সবকিছু করবেন, এরকমই চিন্তা করেছেন আর কি। এরপর কি হলো, রাতের বেলা এক ছাত্র ভাই, মানে তার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তার নাম ছিল রাকিব। এই রাকিব রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে। সে অন্য কাউকে ডাকেনি, এই ওসমান ভাইকে ডেকেছে। তো ওসমান ভাই উঠেছেন। ওঠার পর যেহেতু হুজুর বলে দিয়েছেন যে এই বিষয়ে সবাই যেন সবাইকে সহযোগিতা করে, তো ওসমান ভাই উঠেছেন। সে ওয়াশরুম থেকে ফেরার পথে তখন ওই রাকিব বলতেছেন ওসমান ভাইকে যে, হ্যাঁ রে ওসমান, আজকে তো তোর কাছে চাবি আছে, একটা কাজ করি, চল তো আমরা ছাদে যাই। ছাদে আসলে কেন হুজুর নিষেধ করে, আর এখন তো কেউ নাই, অনেক রাত, সবাই ঘুমাচ্ছে, চল যাই। এদিকে ওসমান ভাই উনি তো
ওই মাদ্রাসায় নতুন এসেছেন, ওনার মধ্যে একটা কৌতূহল কাজ করলো, ছাদে কি এমন আছে। নিষেধ করলো, ঘটনাটা কি? চাবি তো আমার কাছে আছে, যাই দেখি, কেউ তো আর দেখছে না। তখন এই দুইজন আস্তে আস্তে ছাদের উপরে ওঠে। ছাদের উপরে ওঠার পর মানে মেইনলি যে কাজটা প্রথমে করতে হবে তা হচ্ছে চাবি দিয়ে খুলতে হবে। তো চাবি দিয়ে খোলার পর দুজনেই ছাদে উঠেছেন। ছাদে ওঠার পর এই যে রাকিব, সে দেখে ছাদে কিছুই নাই, একদম স্বাভাবিক সবকিছু। কিন্তু এই ওসমান ভাই উনি দেখেন ছাদে একটা কালো বিড়াল আর একটা সাদা বিড়াল। বিড়ালের আকৃতিটা স্বাভাবিক বিড়ালের মতো হলেও ওখানে আরো একটা কুকুর ছিল, যে কুকুরটার আকৃতি স্বাভাবিক কুকুরের আকৃতি থেকে অনেক বড়, আর চোখ দুটো মনে হচ্ছে জল জল করছে। মনে হচ্ছে এই কুকুরটা খুবই হিংস্র। যখনই ওই কুকুরটা দেখেছে যে এখানে দুইজন উঠেছে, তখন ওই কুকুরটা নাকি রাগে গড় 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 শব্দ করছে, মানে আক্রমণ করার আগে যেরকম শব্দ করে ওই রকম। তখন এই ওসমান ভাই ওই রাকিব ভাইকে বলছেন, হ্যাঁ রাকিব দেখতো, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? রাকিব ভাই বলেন, তুই কি দেখছিস? তখন দেখতো এখানে কুকুর বিড়াল দেখা যায় কিনা। তখন রাকিব ভাই বলে, কই না তো, আমি তো কিছু দেখি না। এই জিনিসটা কিন্তু ওসমান ভাই বুঝতে পারলেন যে রাকিব কিছুই দেখতে পারছে না, তার কাছে সবকিছু স্বাভাবিক এরকম মনে হচ্ছে, অথচ আমি দেখতে পাচ্ছি। উনি কিন্তু তখন আর ওই রাকিবকে কিছু বলে নাই, দ্রুত ওখান থেকে বের হয়ে ছাদের ওই গেটটা তালা মেরে দিয়ে নিচে চলে আসছেন। আর উনি আবার জানিয়ে দিলেন রাকিবকে যে রাকিব শোন, রাতের বেলা আসলেই ছাদে আসাটা আমাদের উচিত হয়নি। কেন কি বিষয়, এই বিষয়টা রাকিবকে জানান নাই। যদি রাকিব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আবার যদি কাউকে বলে ফেলে, হুজুর যদি জানেন, তখন তো আর একটা ঝামেলা হবে। তো ওই দিন রাত স্বাভাবিকভাবে কেটে যায়। পরদিন ভোরবেলা স্বাভাবিকভাবেই সবাই ফজরের নামাজ আদায় করা হলো, ক্লাসের নিয়ম অনুযায়ী ক্লাস শুরু হয়ে গেল। তো ওই দিনটা চলে গিয়ে রাত যখন এসেছে, তখন থেকেই একটা ঝামেলা শুরু হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে ওসমান ভাই তার সহপাঠীদের সাথে ঘুমাতে যাবেন। মধ্যরাতে এই ওসমান ভাইয়ের ঘুম ভাঙে একটা ছোট বাচ্চার কণ্ঠস্বরের ডাকে, মানে কণ্ঠস্বরের কারণে ঘুম ভাঙে। বলছে, ওসমান ভাই ওঠো ওঠো। তো ওসমান ভাই চোখ খুলে দেখেন যে 5-6 বছর বয়সী একটা বাচ্চা এই ওসমান ভাইয়ের হাত ধরে আছে এবং খুব জোরে জোরে হাত ধরে টানছে। তবে এই বাচ্চাটির চোখ ছিল রক্তবর্ণের। যদিও বা রুমের মধ্যে ডিম লাইট জ্বলছিল, তবুও সেটা বোঝা যাচ্ছিল। আর এই বাচ্চাটা এমন ভাবে হাসছিল, মানুষ রাগান্বিত হয়ে হাসি দিলে যেরকম হয় ওই রকম, মানে স্বাভাবিক হাসি না, রাগান্বিত হাসি। এই জিনিসটা দেখে এই ওসমান ভাই ভয় পেয়ে যায়। উনি চিন্তা করেন, আচ্ছা এই বাচ্চাটাকে একে তো কখনো দেখিনি, কোত্থেকে আসলো, এই ক্লাসরুমে তো একে দেখি নাই। উনি ভয় পেয়ে গিয়ে কি করেছেন, ওই শুয়ে থাকা অবস্থাতেই এই বাচ্চার বুকে সজোরে একটা লাথি মেরেছেন। এই লাথিকে ছিটকে পড়ে যায় বাচ্চাটি, বেলকনির দিকে পড়ে যায়। আর তখন খুব বিদঘুটে একটা হাসি দিয়ে বলে যায়, ওসমান আমরা 3 ভাই, তোকে কিন্তু দেখে নেব, মনে রাখিস। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠে ছাত্র দেখতে পায় এই যে বেলকনিতে যে গাছের টবগুলো লাগানো ছিল, সবগুলো টব মানে ভেঙে গেছে, ভেঙে পড়ে আছে। কে ভাঙলো এটা তো আর বোঝা গেল না। ওই দিন দুপুরের খাবার সময় হঠাৎ কিতাবখানা থেকে খবর আসলো যে কিতাবখানার এক শিক্ষার্থী নাকি একাই 36 জনের খাবার খেয়ে ফেলেছে, আর তার আচরণ খুবই অস্বাভাবিক। সে পরবর্তী শুধু বমি করছিল। একা 36 জনের খাবার খেয়ে ফেলা, এটা কি কোনো স্বাভাবিক বিষয়? নিশ্চয়ই না। সেদিন আসরের পর সব হুজুর যারা ছিলেন, শিক্ষকগণ ছিলেন আর কি, তখন এই হেফজোখানার শিক্ষার্থীদেরকে নিয়ে একটা বৈঠকে বসেন। তারা সব শিক্ষার্থীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা কি কেউ রাতে ছাদে গিয়েছিলে বা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলে? তোমরা কি কোনো কুকুর বিড়াল বা কোনো পশুকে দেখেছিলা, তাদেরকে আঘাত করেছিলা? সব শিক্ষার্থী অবাক হয়ে জিজ্ঞেস করে যে না তো হুজুর, কেন এরকম প্রশ্ন করছেন, আমরা তো এরকম কিছু দেখি নাই। তখন বড় হুজুরকেও অন্য হুজুররা বলতেছেন যে হুজুর আসলে এরা তো কেউ বলছে না, এরা তো ওঠার কথাও না। আসলে হঠাৎ কি এমন সমস্যা হলো যার কারণে এটা শুরু হয়ে গেল, এরকম একটা সমস্যা, একটা বাচ্চা 36 জনের খাবার খেয়ে ফেললো। আমরা তো বেশ কিছুদিন যাবত বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাচ্ছি, অদ্ভুত ধরনের কান্নার শব্দ শুনতে পাই, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাই, কিতাবগুলো এলোমেলো থাকা দেখি। পবিত্র কোরআন যেখানে রাখা থাকে কোরআনগুলো ঠিক থাকে, কিন্তু অন্যান্য কিতাবাদি যেখানে রাখা থাকে সেগুলো এলোমেলো হয়ে থাকে। তারপরে একজন শিক্ষার্থী সে নাকি ওয়াশরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তো এরকম এটা হচ্ছে, এমনকি বেশ কিছু কিতাবের পৃষ্ঠা ছিঁড়ে ফেলা। তখন বড় হুজুর সবাইকে অভয় দেন। সেদিনের মতো বৈঠক শেষ করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই যে ওসমান ভাই, উনি ওনার কাজগুলো গুছিয়ে রেখে রাতের খাবার সম্পূর্ণ করে ঘুমাতে যান। হঠাৎ মধ্যরাতে তার ঘুম ভাঙে তার বন্ধুর ডাকে। চোখ খুলে দেখেন, আরে এটা সেই বন্ধু রাকিব। আর আরেকজন বন্ধু আছে ওখানে, তার নাম হলো সাজিদ।
এই দুই বন্ধু রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। ওরা কোনো কথা না বলেই ওসমান ভাইকে আঘাত করতে থাকে। আঘাতগুলো এমন তীব্র ছিল যে ওসমান ভাই চিৎকার করছিল। তবে ওনার চিৎকারগুলো আশেপাশে ঘুমিয়ে থাকা কোনো শিক্ষার্থী শুনতে পাচ্ছিল না। সবাই এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে যে তারা কিছুই বুঝতে পারছে না। আর এই দুইজন তো খুবই বাজেভাবে ওসমান ভাইকে আঘাত করছিল। একটা পর্যায়ে টেনে হিঁচড়ে ওসমান ভাইকে বারান্দার দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওসমান ভাইকে বলতে থাকে, তোর কত বড় সাহস, আমার ছোট ভাইয়ের বুকে লাথি মেরেছিস, আজকে তোর বুক আমরা ছিঁড়ে ফেলবো। এক পর্যায়ে ওসমান ভাই অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরত আসে সে তখন দেখে সে তার বিছানাতেই রয়েছে, তার পাশে থাকা সব সহপাঠীরা রয়েছে। হুজুর কিছুক্ষণের মধ্যেই সবাইকে ডাকবে আর কি। সবাই কিন্তু এমন অবস্থা, তারা কিন্তু টেরও পায় নাই যে এই ঘটনা ঘটে গেছে। এই ওসমান ভাই তার বিছানাতেই রয়েছে। এটা কি স্বপ্নের মধ্যে হলো না কি হলো, উনি চিন্তা করছেন। উনি যখন বিছানা ছেড়ে উঠতে যাবেন তখন উনি অনুভব করেন ওনার শরীরে প্রচন্ড রকমের ব্যথা, উঠতেই পারছেন না। তো কি করা, উনি শরীরটাকে নাড়াতেই পারছেন না। কোনো মতে উঠে দাঁড়ালেন, দেখা গেল উনি হাঁটতেই পারছেন না, পা চলছে না। হুজুরকে জানানো হলো। হুজুর এসে দেখলেন যে আসলেই তো এই অবস্থা। তখন বললেন যে ঠিক আছে, তুমি ওযু করে এখানেই নামাজ পড়ে নাও, মসজিদে যেতে হবে না। এরপর ওসমান ভাইয়ের শরীরে মারাত্মক জ্বর চলে আসে, এমন অসুস্থ হয়ে যায়। সব সহপাঠীরা তো তারা তাদের মতো করে পড়া করছে। আর হুজুর উনি বললেন যে ঠিক আছে, ওসমান যেহেতু অসুস্থ, ওকে 4 তলায় একা একা বিশ্রাম করার জন্য রেখে আসা হোক। তাকে ওখানে রেখে আসা হয়। যখন এই ওসমান ভাই উনি ওখানে বিশ্রাম করছেন, শুয়ে আছেন, তখন কিন্তু দিনের বেলা হঠাৎ নাকি চারদিকে জানালা খুলে গেল। মনে হচ্ছে ঝড়ো বাতাস শুরু হয়েছে। ওই ঝড়ো বাতাসে ওই রুমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে বুকশেলফে থাকা বিভিন্ন বইগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। আর বেলকনিতে রাখা ফুলের টবগুলো মনে হচ্ছে কেউ তার দিকে ছুঁড়ে মারার চেষ্টা করছে। আর মনে হচ্ছিল 15 থেকে 20 জন একসাথে ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছে। সবাই একই কথা বলছে, সমস্বরে সবাই একই কথা বলছে, ওসমান তোকে কিন্তু আমরা মেরে ফেলবো, তুই আমার ছোট ভাইয়ের বুকে লাথি মেরেছিস, তোকে ছাড়বো না, এরকম হচ্ছে। এদিকে এই ওসমান ভাই হামাগুড়ি দিতে দিতে একটা পাশে চলে আসার চেষ্টা করছেন। উনি একটা পাশে আসার পর একটা শেলফে থাকা পবিত্র কোরআন ধরে নিজের বুকের সাথে চেপে ধরলেন। উনি চিন্তা করেছেন যে যেহেতু পবিত্র কোরআনকে আমি চেপে ধরেছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এর মধ্যে কি হয়েছে, নিচ থেকে ওস্তাদ অর্থাৎ যিনি প্রধান শিক্ষক মুহতামিম, উনি চিৎকার করে বলছেন, এই ওসমান তুমি ঠিক আছো? তখন ওই ওসমান ভাই এই ডাকটা শুনেছেন। উনি বলছেন যে হুজুর আপনি তাড়াতাড়ি উপরে আসেন, নাহলে আমি মারাই যাব। হুজুর দ্রুত উপরে চলে আসেন। হুজুর এসে দেখেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তবে এই যে প্রচন্ড বাতাসের কারণে বইগুলো এদিক ওদিক ছোটাছুটি করছিল, এগুলো নিচে পড়ে আছে। হুজুর দ্রুত গিয়ে ওসমানকে জড়িয়ে ধরেন। এরপর ওসমান তো কান্নাকাটি শুরু করে দেয়, হুজুর আপনি না আসলে আমি তো মারাই যেতাম। তখন হুজুর তাকে আবার নিচে নিয়ে আসেন, যে এখানে আসলে একা রাখাটা তাকে তাকে যে একা রেখে গেছেন জিনিসটা আসলে উচিত হয়নি। তবে তখন তো ফজরের নামাজ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তখন তার ভয়ের কিছু থাকার কথা না। যাই হোক, ওই দিন নারায়ণগঞ্জের একজন বিখ্যাত হুজুর, তার নাম হচ্ছে আওয়াল হুজুর, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে মাদ্রাসায় উপস্থিত হলেন। তো উনি আসলেন, বিভিন্ন কথাবার্তা বলছেন। আওয়াল হুজুর কিন্তু এই রুকিয়া সংক্রান্ত বিষয়ে মোটামুটি বেশ ভালো জ্ঞান রাখেন আর কি। ওনাকে বিভিন্ন বিষয় বলা হলো যে মাদ্রাসায় এই ধরনের সমস্যা চলছে। তখন নাকি এই কথা বলতে বলতে ওনার যে ছোট ছেলে, এই ছোট ছেলে উনি কিন্তু তুরস্ক থেকে লেখাপড়া করে আসছেন। তবে উনি ওনাকে দেখলে কোনো আলেম বা এরকম কিছু মনে হয় না। উনি ক্লিন শেভড, মাথার চুলও ছিল ছোট ছোট। তো কথা বলতে বলতে হঠাৎ করে উনি এক পাশে সরে গেলেন। যাওয়ার পর কিছু বাচ্চারা এক জায়গায় লেখাপড়া করছিল, এর মাঝখানে গিয়ে নাকি ওই পূজারীরা যেভাবে ধ্যানে বসে ওরকম ধ্যানে বসে গেছেন। হঠাৎ করে তার এভাবে ধ্যানে মতো করে বসে যাওয়া, আবার বিড়বিড় করছে, এটা তো দেখে সবাই অবাক হয়ে যান যে কি ব্যাপার, এরকম কেন হলো। হুজুররা তো আগে থেকে বেশ কিছু ভয়ের বিষয়গুলো নিয়ে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, আবার কোনো সমস্যা শুরু হলো কিনা। তখন দ্রুত আশেপাশে থাকা শিক্ষার্থীদেরকে হুজুররা সরে যেতে বলেন, তোমরা এখান থেকে দ্রুত সরে যাও। এরপরই নাকি এই ছেলেটা মাটিতে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে। আবার হুজুর তো আর সাইডে রয়েছেন। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঘটে গেছে। হুজুরকে জানানো হলে দ্রুত হুজুর তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যান, বাসায় চলে যান আর কি। বাসাটা খুব বেশি দূরে ছিল না। এই যে
আওয়াল হুজুর উনি তো বুঝতে পারলেন যে কোনো একটা ঝামেলা হয়েছে, তার ছেলে এখানে এসে হঠাৎ করে এরকম আচরণ করেছে, বিষয়টা তো স্বাভাবিক না। এরপর উনি মাদ্রাসায় আসেন, আসার পর শিক্ষার্থীদের সাথে কথা বলেন, হুজুরদের সাথে কথা বলেন, সবকিছু শুনলেন। এরপর এশার নামাজের পর আবার সবার সাথে বসবেন বলে উনি চলে গেলেন। এশার নামাজের পর বসলেন, বসার পর উনি নিজে থেকেই বলছেন, এই তোমাদের মধ্যে কে এই কাজটা করছে বলো, এই অপকর্মটা কে করেছে? কেউ না কেউ করেছে। হুজুররা তো অবাক হয়ে গেছেন যে নিশ্চয়ই এই আওয়াল হুজুর কোন একটা তথ্য পেয়েছেন যার কারণে এসে বলতেছেন। এদিকে কেউ তো স্বীকার করে না যে ঘটনাটা কি। সবাই বলতেছেন আমরা খুবই একটা ভীতিকর অবস্থার মধ্যে আছি, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তো এদিকে হয়েছে কি, ওই দিনটা ছিল বৃহস্পতিবার, আর এই যে ওসমান ভাই উনি তো অসুস্থ ছিলেন, উনি ছুটি নিয়ে বাড়িতে চলে আসছিলেন। এরপর দিন বড় হুজুর গিয়ে তাকে নিয়ে আসেন। এইখানে আর একটা ঘটনা ঘটে, তা হচ্ছে বড় হুজুর এসে ওসমানের কাছে যান, মানে ওসমান ভাইয়ের কাছে যান, তার মা বাবা সেখানে ছিল। তখন বড় হুজুর বলছেন যে ওসমান, তুমি কি নিজের মুখ থেকে সব কথা বলবে নাকি আমি তোমার মা বাবার সামনে সব কথা খুলে বলবো? তখন এই ওসমান ভাই স্বীকার করেন যে ওই রাত্রে হুজুরের নির্দেশ অমান্য করে ছাদে উঠেছিলেন এই রাকিবকে সাথে নিয়ে। তখন এই হুজুর বললেন যে ওসমান, তুমি কি জানো যে কি ভয়ঙ্কর কাজ তুমি করেছো? তুমি জানো না, এইখানে অনেক দুষ্টু শ্রেণীর জিনেরা ছিল যারা মাদ্রাসার বাচ্চাদেরকে বিরক্ত করত। এরকম 3টা জিনকে ছাদের একটা গন্ডির মধ্যে আবদ্ধ রাখা হয়েছিল। ওখানে রাতের বেলা কারো যাওয়া নিষেধ। রাতের বেলা কেউ যদি ওখানে যায়, সাথে সাথে এই বন্ধনীটা কেটে যাবে আর ওরা মুক্ত হয়ে যাবে। তুমি সেখানে গিয়েছো, তোমার সাথে আরেকজনকে নিয়ে গিয়েছো। ওখানে যাওয়ার সাথে সাথে তুমি যাদেরকে দেখেছো ওরাও একটা নির্দিষ্ট গন্ডির মধ্যেই ছিল, আর যাওয়ার সাথে সাথে ওরা এখান থেকে মুক্ত হয়ে গেছে। মুক্ত হওয়ার পর ওদের গোত্রের আরো অনেকগুলো জিনেদেরকে নিয়ে এখন মাদ্রাসায় বিরক্ত করা শুরু করেছে। এর মধ্যে তোমার কাছে একটা জিন এসেছিল, তুমি লাথি মেরেছো, আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। এখন প্রায় 150 জিন এই মাদ্রাসায় উৎপাত করার জন্য চারদিকে ঘিরে রেখেছে। বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে তাদের মানসিক অস্থিরতা সৃষ্টি করে পড়াশোনায় বাধা তো দিচ্ছেই, এদের মাদ্রাসায় থাকার ক্ষেত্রে বাধা দিচ্ছে। আর এর জন্য সম্পূর্ণ দায়ী তুমি কাজটা ভালো করো নাই। তবে আমার একটা দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্বটা পালন করেছি। ওই যে 3টা জিন, ওই 3টা জিনের মধ্যে 2টো জিনকে আবার বন্দি করতে সক্ষম হয়েছে। তবে আর একটা জিন বন্দি হতে হতেও হয়নি, তবে ওর উপর যে রুকিয়া করা হয়েছে তার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছে। ও এখন তোমার বাড়ির এখানে এসে আস্তানা গেড়েছে তোমাকে ক্ষতি করার জন্য, কারণ ওটাকেই তুমি লাথি মেরেছিলা। এটাকে বন্দি করতে পারিনি, তবে ও তোমার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। তবে মনে রেখো, তুমি যে কাজটি করেছো কাজটি ভালো করোনি, এর একটা শাস্তি তুমি পাবে। কি যে শাস্তি এটা আমি বলতে পারবো না, তবে মনে রেখো তুমি তোমার জীবন থেকে খুবই মূল্যবান একটা আধ্যাত্মিক জিনিস হারাবে। এটা বলার পর ওসমান ভাইকে নিয়ে চলে গিয়েছেন, কারণ ওনার আরো কিছু রুকিয়া করার দরকার ছিল। এরপর আরো কিছুদিন পার হয়ে গেলে ওনার 28 পারা হেফজ কমপ্লিট হয়, মানে আর 2 পারা ছিল সম্পূর্ণ হাফেজ হতে। এরপর উনি নাকি আর পড়তে পারেন নাই, হঠাৎ করে ওনার মধ্যে কিছু পরিবর্তন চলে আসে, উনি বাড়িতে চলে আসেন, আর মাদ্রাসায় যান নাই। এরপর আস্তে আস্তে উনি ওনার আমলের ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসেন। বিভিন্ন ধরনের বাজে নেশায় উনি অভ্যস্ত হয়ে যান, বাজে ছেলেদের সাথে উনি মেশা শুরু করেন। আস্তে আস্তে এই 28 পারা উনি ভুলে যান। একটা সময় বুঝতে পারেন যে আসলে হুজুর ওই দিন যে বলেছিলেন তুমি তোমার জীবন থেকে একটা মূল্যবান আধ্যাত্মিক জিনিস হারাবে, এইটা হবে, এটা উনি বুঝতে পারেন নাই। উনি আফসোস করেন যে হুজুরের নির্দেশ অমান্য করেছিলেন, যার কারণেই এরকম ঘটনা ঘটে গেছে। এরকম একটা কঠিন শাস্তি আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে এটা মনে হতে পারে এটা তেমন কিছু না, তার শারীরিক তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু একটা ছেলে হাফেজ হওয়ার একটা প্রবল বাসনা নিয়ে 28 পারা পড়ে তার আর পড়া হলো না, পুরোটা ভুলে গেল, সে ভিন্ন একটা জগতে চলে গেল, তার আমলের অনেক পরিবর্তন হয়ে গেল। এখন অবশ্য সে আবার আস্তে আস্তে তার আমল আবার ভালো করার চেষ্টা করছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে আমি বলেছিলাম যে একটা আধ্যাত্মিক শিক্ষা রয়েছে, তা হচ্ছে আমরা কওমি মাদ্রাসা অঙ্গনে যারা কিছুটা সময় হলেও দিয়েছি, ওখানকার যে পরিবেশ, ওখানকার ছাত্র শিক্ষকের যে সম্পর্ক আর অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকের সম্পর্ক কিন্তু একরকম না। হ্যাঁ,
সব জায়গায় ভালো খারাপ মানুষ আছে, সেখানেও আছে, এটা থাকবেই। কিন্তু আধ্যাত্মিক এলিম অর্জনের ক্ষেত্রে ওস্তাদের সান্নিধ্য, তার আনুগত্য, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ কওমি অঙ্গনে যেই লেখাপড়াগুলো হয়ে থাকে এর সাথে রুহানি জগতের একটা সম্পর্ক রয়েছে। এই জন্য শিক্ষকের কথা শোনা, তার প্রতি সম্পূর্ণ আদব রক্ষা করে চলা, আনুগত্য করা, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। যারা কওমি অঙ্গনে লেখাপড়া করেছেন তারা এটার গুরুত্ব বোঝেন। আমরা বাইরের মানুষজন এটা ওভাবে বুঝতে পারি না। যে এলেমের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে সেখানেই প্রবল আনুগত্যের প্রয়োজন হয়, যেটা কিন্তু কওমি অঙ্গনে দেখা যায়। অন্যান্য অঙ্গনগুলোতে এটা ওভাবে দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তো এই যে হুজুর যিনি ওসমান ভাইকে নিষেধ করেছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে এইটার একটা প্রভাব যেটা পড়বে তার আধ্যাত্মিক বা রুহানি জগতে পড়বে, সে যে লেখাপড়া করেছে এটার উপর পড়বে এবং তার পুরো একটা আমলের উপর পড়বে। তাই হয়েছিল। আমরা ওসমান ভাইয়ের জন্য দোয়া করব, যেহেতু উনি আবার ফেরত আসার চেষ্টা করছেন, আল্লাহ তাকে কবুল করুন। সেই সাথে আমরা চেষ্টা করব আমরা যাদেরকে ফলো করি, বিশেষ করে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে যাদেরকে ফলো করি, তাদের পরামর্শগুলো আমরা মেনে চলব। কারণ অনেক সময় শিক্ষকরা সব বিষয় বলেন না, বললে অনেকে ভয় পেয়ে যাবেন, বিশেষ করে মাদ্রাসা অঙ্গনে। তখন দেখা যাচ্ছে যে আমরা ভুল করে যদি কোনো কাজ করে ফেলি, এই মাদ্রাসায় যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা ঘটে যেতে পারে। তখন কিন্তু অনেকের বদদোয়া এবং অভিশাপের শিকার হতে হবে যে ওস্তাদের কথা অমান্য করে কাজটি করা হলো, অনেকের ক্ষয়ক্ষতি হলো, পুরো মাদ্রাসার বদনাম হলো, মাদ্রাসা সম্পর্কে একটা গুজব চারদিকে ছড়িয়ে পড়লো, অনেক স্টুডেন্টরা মাদ্রাসা ছেড়ে চলে গেল ভয় পেয়ে। তো এইটার একটা বদদোয়া বা অভিশাপ তো এসে লাগবেই, এটাই তো স্বাভাবিক। এই জন্য ওস্তাদের কথা মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যে দুজন নড়াইল থেকে মুকুল তাদের গ্রামের বাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি মুকুলের পাঠানো ঘটনায়। 2006 সালের কথা। মুকুলদের গ্রামে একজন মানুষ ছিল যার নাম ছিল আয়ুব আলী, এবং আয়ুব আলী বয়সে তখন তরুণ, কেবল টিনেজ বয়স পার করছেন, 18-19 বছর বয়স হবে। তো আয়ুব আলী ছিলেন কৃষিজীবী পরিবারের সন্তান। তিনি তার বাবার সাথে কৃষিকাজ করতেন, তাদের বেশ কিছু কৃষি জমি ছিল, তো বাবার সাথে সেখানেই সময় দিতেন। তো এরকম কাজ করতে করতে তার আসলে পড়াশোনা কন্টিনিউ করা হয়নি। ক্লাস 8 থেকে 9-এ ওঠার পর তিনি আর পড়াশোনা করেন নাই, কারণ এই কাজে খুব ইনভলভ হয়ে যান, বাবাকে খুব হেল্প করতেন। আর তার বাবা যদিও তাকে অনেক প্রেশার দিয়েছিল, তো তার আর ভালো লাগে নাই, কিন্তু তার কাছে ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো খুব ভালো লাগতো। তিনি বই পড়তে পছন্দ করতেন, বিভিন্ন সময় বড় ভাইদের কাছ থেকে গল্পের বই এনে এনে পড়তেন। আর এই তো গ্রামে আর যা করার, মাঝে মাঝে বন্ধুদের সাথে খেলতেন, ফুটবল খেলতে যেতেন, কুস্তি করতেন, এটা তার খুব পছন্দের জিনিস। যাই হোক, এইভাবে করে সময় কাটাতেন। তো তাদের বাড়িটা ছিল গ্রামের একটা সাইডে, সেখানে তাদের বাসাটার পাশে মানে পরবর্তী স্থানটা হচ্ছে ফাঁকা, সেই জায়গা দিয়ে বেশ দূর পর্যন্ত দেখা যায় প্রান্তর। তাই বলি মাঝে মাঝেই বাসার উঠান পার হয়ে সেখানে যেতেন, যে গাছতলায় বসে তাকিয়ে থাকতেন দূরে। খুব সুন্দর লাগতো তার কাছে বিভিন্ন দৃশ্য, প্রকৃতির দৃশ্য, এগুলো তার খুব পছন্দের জিনিস ছিল। একদিন এরকম আয়ুব আলী বসে আছেন, মাগরিবের পরে ওখানে যে বসে আছেন এবং তাকায় আছেন, দেখতেছেন যে একেবারে আস্তে করে যে মানে উপরে আকাশে এই লালচে অংশটা মিশে গেল, অন্ধকার হয়ে গেল চারিপাশ, এবং ঝিঝি পোকার ডাক শুরু হলো অন্যরকম। তো সে খুব এনজয় করতে এই প্রাকৃতিক জিনিসগুলো। এই সময় হঠাৎ শুনলেন যে তার বড় চাচার হাক, তার বড় চাচা আসছে তাদের বাসায়। তো তিনি খুব পছন্দ করতেন বড় চাচাকে। আয়ুব আলী তাড়াতাড়ি দৌড় দিয়ে আসলেন বড় চাচার হাক শুনে। তাদের এই ওই উঠান পর্যন্ত আসতেই তাকে অনেক গাছগাছালি, সবজির ওই যে মাচান, এগুলো নিচ দিয়ে আসতেছে। এসে দেখে বড় চাচা আসছে, বাসার মধ্যে তাদের উঠানের মধ্যে হালকা আলো জ্বলতেছে, হারিকেনের আলো, আর ঘরের মধ্যে টিম টিম করে বাতি জ্বলতেছে। মানে খুব খুব কম সময় ইলেকট্রিসিটি থাকতো, তো তারপরে সেই বাতি জ্বলতেছে। অদ্ভুত একটা পরিবেশ সেখানে। তো বড় চাচা এসে বসে একটা মোড়া নিয়ে কথা বলা শুরু করলেন আয়ুব আলীর বাবার সাথে। তো আয়ুব আলীও যে বসে গেল, সে প্রায় তার বড় চাচার পাশে বসে যেত কথা শুনতে। বড় চাচাও তাই খুব আদর করতো। তো বড় চাচা তার বাপকে বলতেছে, মানে আয়ুব আলীর বাবাকে বলতেছে যে শোন, আমি এখানে অমুক জায়গায়, মানে ওখানকার একজন ধনী ব্যক্তি ছিল, তার বেশ অনেক জায়গা, ওইখানে অনেক বড় দূর পর্যন্ত তার চাষাবাদের জমি, তার বড় বড় চক আছে সেগুলো। তো বলছে ওনার কাছ থেকে ওইখানে একটা পুকুর পাইছি। তো উনি পুকুর দেখায় বললো ওনার এই পুকুর পড়ে আছে অনেকদিন, উনি কিছুই করে না। আমাকে বললো যে মাছ চাষ করবো নাকি। তো আমি রাজি হয়ে গেছি ওখানে মাছ চাষের জন্য। তো
তো এখন আমি তো রাজি হইলাম, কিন্তু আমার তো ছেলে নাই, মানে আয়ুব আলীর বড় চাচার কোনো ছেলে ছিল না, এগুলো দেখবে কে? তাই আমি ওই আয়ুবের কথা চিন্তা করছি। আয়ুব ওখানে থাকবে রাত্রে, দেখবে টেকবে সবকিছু, আর ও তো পাবেই, ওরা তো আমি ওখান থেকে হলে লাভ হলে দিবই টাকা, মানে আয়ুবেরও একটা হলো, লাভ হলো, আর ওই ব্যাটারে তো তার মতো দিয়ে দিব। মানে ওই লোক তার সাথে কন্ট্রাক্টে আসছে যে তার পুকুর কোনো কাজের না, তো মোট কথা মাছ চাষ করে তিনি ওই লোককে কিছু দিবেন আর নিজে নেবেন। তো তিনি চিন্তা করছেন যে তিনি যদি আয়ুব আলীকে ইনভলভ করে দিতে পারেন, তো আয়ুব আলীও কিছু আর্ন করতে পারলো এখান থেকে। তো আয়ুব আলী একটু কনফিউজ হয়ে গেছে চাচার কথা শুনে। হ্যাঁ, যদি আয়ুব আলীর বাবা বেশ খুশি, কিন্তু আয়ুব আলী একটু কনফিউজ হয়ে গেছে, কারণ সে নিজের বাসা ছাড়া রাতে এরকম থাকতে পারে না, আর সে একটু মানে এই যে ফ্রি টাইম এনজয় করতে পছন্দ করে। তো চাচার কথা অনুযায়ী তাকে ওখানে থাকতে হবে। তো তিনি চাচাকে বলছেন যে চাচা রাত্রে থাকতে হবে। চাচা বলছে হ্যাঁ, এইটাই তো কাজ, তুই দেখবি, দিনের বেলাও দেখবি, রাতেও দেখবি, যে খোঁজ নিবি দিনের বেলা তোর কাজের ফাঁকে, তোদের যখন কাজ থাকবে না তখন যে খোঁজ নিয়ে আসবি, আর রাত্রে থাকবি, কারণ মাছ তো পাহারা দিতে হবে। ওই পুকুর তৈরি করতে অনেক প্রসেস আছে, পুকুর মাছ চাষের জন্য উপযোগী করতে অনেক প্রসেস আছে, সেগুলো করতে হয়। এবং তারপর যখন মাছ চাষ শুরু হয় আস্তে আস্তে মানে পাহারা দিতে হয়, পরে মাছগুলো বাড়তে থাকে, কারণ অনেক দুষ্ট মানুষ আছে তারা নাকি মাছ মেরে ফেলে, আবার আর একটু বড় হলে চুরি করে এই সেই। তো বলছে যে পুরো সময়টা তো আসলে থাকা লাগবে ওখানে পাহারা দিয়ে দিয়ে। তো অসুবিধা নাই, আমি ব্যবস্থা করতেছি। তাই বলে নিম রাজি হলেন, কিন্তু কিছু করার নাই, বড় চাচা বলছে, তার বাবাও খুব খুশি। আমি বলে চিন্তা করলেন যে হ্যাঁ, তার বাবাও তাকে বললো চাচা যাওয়ার পরে যদি কিছু তোর লাভ হয়, তুই যদি কিছু কামাইতে পারিস, খারাপ কি? তাই বললো ঠিক আছে। তো এরকম যথাসময় তার চাচা তাকে নিয়ে গেলেন, ওই পুকুরের কাছে নিলেন। তো পুকুরটা মোটামুটি বেশ দূরে। আয়ুব আলী দেখলেন তাদের বাসা থেকে বেশ খানিকটা যেতে হয় হেঁটে, ওই দিক থেকে গিয়ে চাচার বাড়ি ফেলে আরো সামনে ওই দিক দিয়ে ঘুরে, যে একদম মানে রাস্তা এরকম ঘুরে গেছে ওই জায়গায় যে ওই শেষ প্রান্তে, মানে এই জায়গার প্রান্তের পরে, মানে তার যেখানে পুকুরটা আর কি, সেই জমির পরে বেশ কিছু গাছগাছালি, বিশাল একটা বাগানের মতো আর কি। তার পারে নেমে গেলে নদীর পাড়, আর ওই পাশে নদী, আর ওই পাশে একটা পাশ হচ্ছে খোলা, পুকুরের এই পাশে একটা পাশে পায়ে চলা পথ যেটা আসে, আর তার পাশে পুরো ফাঁকা, অনেক ধুধু জমি। তো চাচার সাথে আসলো, এসে সে ওই চাচা কাজ শুরু করলেন আস্তে আস্তে, পুকুরের প্রসেসিং যেটা বিভিন্নভাবে প্রসেস করলেন। আয়ুব আলী এগুলোতে ইনভলভ থাকলো, এবং একটা ঘর তৈরি করা হলো পুকুরের এক পাশে, যেই পাশে ওই যে গাছপালার এই সাইড দিয়ে একটা ঘর তৈরি করা হলো, মানে এরকম ছোট্ট কুড়ে ঘরের মতো আর কি। সেখানে চৌকি টৌকি বসানো হলো। আয়ুব আলীকে বললো যে তুই রাত এখানে থাকবি, এখন আপাতত দরকার নাই, কয়দিন পর থেকে থাকলেই হবে, এখন আপাতত এসে দিনের বেলা খোঁজ খবর নিবি, মাছে খাবার দিবি, এগুলো বুঝাই দিল তার চাচা। তো তিনি চাচার সাথে কথা বলে বলেন ঠিক আছে। তো ঘরটা তিনি বানাইছেন, আয়ুব আলীর কাছে বেশ ভালো লাগতেছে ঘরটা, কারণ এই বানানোর সময় তিনি নিজেও হাত বাটাইছেন এটাতে, আর সুন্দর করে চৌকি টকি ঢুকায় দেওয়া হয়েছে। তো চাচার সাথে তিনি এসে দেখলেন। এরপর থেকে প্রতিদিনই তিনি আসেন এখানে, সকালে একবার আসেন, দুপুরে একবার আসেন, মাছের খাবার দেন, এবং পুকুরটাকে তার বেশ লাগে, পুকুরটা তার বেশ পছন্দ হওয়া শুরু হলো। কারণ পুকুরের এক পাশে গাছপালা, তিত্তির করে বাতাসে পাতা কাঁপে, ওই ফাঁকা জায়গা দিয়ে যখন বাতাস আসে, হু বাতাস আসে, পাতাগুলো এরকম কাঁপতে থাকে, খুব সুন্দর লাগে ওখানে। আর তাদের যে ঘরটা বানাইছে পুকুরের পাড়ে, ওইটাও অসাধারণ, বাতাস এসে ভুলে যায় জায়গা দিয়ে। তাই বলি খুব এনজয় করে, দিনের বেলা যখনই আসে খাবার টাবার দেয়, বসে থাকে। তবে তার কাছে দুপুরে যখন আসতো, মানে এসে যখন এখানে একটু রেস্ট নিত, সে যখন ওই ঘরে ঢুকে একটু শুয়ে থাকতো মাঝে মাঝে, তখন অদ্ভুত একটা অনুভূতি হতো তার। মনে হতো কি যে তার আশেপাশে মানুষ আছে, মানে কেউ কাজ করতেছে, ওই পুকুরের মধ্যে কেউ নামতেছে বা কিছু এরকম। তো সে মাঝে মাঝে চিন্তা করতো যে হতে পারে, মানে এই পুকুরের খুব কাছাকাছি বাড়িঘর নাই, একটু দূরে আছে, হতে পারে যে ওখান থেকে কেউ আসছে, হয়তো এসে পুকুরে গোসল করছে বা পানি নিয়ে গেছে কোনো কাজের জন্য, এরকম ভাবতো সে। তো উঠতো না। একদিন সেরকম এসে দুপুরে এরকম শুয়ে আছে, তার চোখ লেগে আসছে, সুন্দর বাতাসে চোখ লেগে আসছে, এবং সশর আওয়াজ হচ্ছে, এই বাঁশঝাড়ের যে বাতাস যাচ্ছে ওখান থেকে সরসর করে আওয়াজ হচ্ছে। তাই বলে চোখ লেগে আসছে, একদম ক্লান্ত দুপুর, মাঝে মাঝে পাখি ডাকতেছে। তো অল অফ এ সাডেন তার কাছে মনে হলো যে পাখির ডাকটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কেমন যেন থুম মেরে গেছে সবকিছু, মানে হঠাৎ করে মনে হলো প্রকৃতিতে একটা বড় পরিবর্তন। তাই বলি একটু মানে অবাক হলো যে এরকম হঠাৎ করে চেঞ্জটা কেন মনে হচ্ছে সে ধরতে পারতেছে না। এরপর সে শব্দ পেলো পুকুর পাড়ে, মনে হলো ভুস করে কেউ পানিতে নামছে, নেমে ওখানে মানে ডুবাচ্ছে, সাঁতার কাটতেছে, এরকম শব্দ। তাই বলে চিন্তা করলো কে নামতেছে এখানে, আসলে তো তারা যদি জানে যে পুকুরের মালিক এখানে আছে, তো তাকে তো একটা সাউন্ড দেওয়া দরকার। আর মানুষের পুকুরে যেখানে মাছ চাষ হয়, এখান থেকে এইভাবে নামাটা ঠিক না জানি, এবং মাছ চাষের পুকুরে এইভাবে করে মানুষ ব্যবহার করতে দেয় না সাধারণত। তাই বলি আস্তে করে উঠলো সে, চোখের থেকে অনেক তার মানে ক্লান্তি লাগছে, তারপর উঠছে, উঠে সে বের হয়ে আসছে তার ওই কুড়ে থেকে আর কি, কুড়ে ঘর যেটা, ওটাতে বের হয়ে আসছে। বের হয়ে এসে সে তাকায় দেখতেছে মানে কেউ নাই, মানে পানির মধ্যে একটা জায়গায় ঢেউ আছে, বেশ রিপল উঠতেছে, মনে হচ্ছে যে কেউ ডুব দিলে যেভাবে রিপল উঠে সেরকম, ডুব দিলে যেভাবে রিপল উঠে চারিপাশে ছড়া যায় ওরকম হচ্ছে, কিন্তু কেউ নাই। তাই বলি অনেকক্ষণ তাকায় আছে, কেউ যদি পানিতে এসে ডুব দেয় সে তো উঠবে, দেখে না উঠতেছে না, অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ তো মানুষ ডুব দিয়ে থাকে না। তো সে হাঁটতে পুকুর কিন্তু বেশ বড়, হাঁটতে একদম ওই সাইডে গেছে যেখানে সে রিপলটা দেখছিল, ওখানে দাঁড়ায়
হঠাৎ করে তার মনে হলো যে উপরে যে লম্বা গাছ আছে ওখান থেকে তার দিকে কেউ তাকায় আছে, মানে 1 সেকেন্ডের জন্য তার কাছে এই ফিলটা হয়েছে। তো সে ফট করে চোখ উপরের দিকে তাকাইছে গাছের দিকে, এবং তখন মনে হলো কেউ একজন সরে গেছে গাছের উপর থেকে, মানে গাছের উপরে একজন ছিল কেউ, সে সরে গেছে গাছের উপর থেকে, মানে ওখান থেকে, মানে কেউ একজন গাছ থেকে তার দিকে তাকায় ছিল। তো ফিলটা হয়তো তার একটু অস্বস্তি লাগলো, মানে কেমন জানি লাগলো আইব আলীর কাছে, জিনিসটা ভালো লাগে নাই, একটু কেমন জানি মানে ভয় ভয় একটা অনুভূতি হলো তার। এবং সে সাথে সাথে গাছের নিচের দিকে তাকালো, যেখানে নাকি একটু গাছপালা ঘন হয়ে গেছে পুকুরের আরেক সাইডে, ওই জায়গাটাও তার কাছে মনে হচ্ছে যে কেউ একজন আছে তার দিকে তাকায় আছে। তো সে চিন্তা করলো কে, মানে খুবই আশ্চর্য, পানিতে মনে হলো কেউ ডুব দিছে, বড় একটা রিপল উঠছে, কিন্তু আবার কেউ নাই, আবার মনে হয় গাছের উপর থেকে তাকায় আছে। 1 সেকেন্ড তার কাছে মনে হয়েছে কাউকে দেখছে সে। যাই হোক, সে কিছুক্ষণ ওখান থেকে তারপর চলে গেল। তো এরপর বেশ কয়েকদিন কিন্তু আইয়ুব আলী আসছে, আসার পর থেকে তার কাছে এই ধরনেরই একটা ফিল হতো। সে আর রিপল দেখে নাই পানিতে বা ওরকম শব্দ পায় নাই, বাট তার একটা ফিল হতো যে তাকে কেউ দেখে। সে যখন এখানে আসে মনে হয় গাছপালার আশপাশ দিয়ে কেউ দেখে, তার কাছে মনে হয় যে লুকায় লুকায় কাউকে দেখলে বা কথা বললে যেরকম করে সেরকম একটা ব্যাপার। তাই বলি কাছে অবাক লাগতো। সে মাঝে মাঝে চিন্তা করতো যে ছোট ছোট ছেলেমেয়েরা নাকি গ্রামে কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা আবার দৌড়ায় দৌড়ায় ঘুরে এদিক ওদিক। তো সে চিন্তা করতো এরাই কি তার দিকে তাকায় টাকায় থাকে নাকি, গাছে উঠে নাকি এগুলা। তো চিন্তা করলো যে নাই, কিন্তু এরকম ফল টল কিছু হয়ে নাই, এই গাছগুলার মানে কোনো ওরকম কিছু নাই, কি এখানে কে উঠে তার দিকে এভাবে তাকাবে। যাই হোক, সে এটা ইগনোর করলো। তো একদিন আইয়ুব আলী এরকম আসছে, এসে তার ওই ঘরে তখনও যায় নাই, মাছকে খাবার দিয়ে সে ঘুরে দেখতেছে পুকুরের অবস্থা। তো একপাশে দাঁড়ায় আছে, তো হঠাৎ করে সে দেখলো যে দূর থেকে একটা সাইকেল আসতেছে, সাইকেলে করে কে জানি আসতেছে। তো একটু কাছাকাছি আসতে সে চিনতে পারছে তাদের এক বন্ধু, মানে খুব ক্লোজ না, মানে মোটামুটি পরিচিত বন্ধু একজন, উত্তম নাম, সে সাইকেল চালা যাচ্ছে। তো সে আইয়ুব আলী দেখে থামলো, থেমে বলে আরে তুই এখানে কি করিস? বলছে আরে তো আমার চাচা পুকুরের নিচে, আমাদেরই পুকুর। বলে তোদের পুকুর মানে? কে পুকুর বেটা? এটা পচা পুকুর, এর কত মানে ইতিহাস আছে এই পুকুরের। বলে মানে? আর এই পুকুর ওই যে অমক, মানে যেই মানে মালিকের কথা, যার কাছ থেকে আইয়ুব আলীর চাচা লিজ নিছে, ওই লোকের কথা বললো। বলে সে এটা কারো কাছে দিতেই পারে না, কত ইতিহাস, এই বেটার বাপে কত কি করছে এই পুকুরের, এখানে অনেক উল্টাপাল্টা কাজ করছে, অভিশপ্ত অনেক ইতিহাস। তো সে বললো যে মানে? আরে বেটা এখানে মানে ভয় আসে না বেটা পুকুরের আশেপাশে, তুই এখানে কি করবি? তোর পুকুর মানে তোর চাচা কি করছে এখানে? তো বললো আমার চাচা মাছ চাষের জন্য লিজ নিছে এখানে। বলে লিজ নিছে? হ্যাঁ। মাছ চাষ করছিস? হ্যাঁ। মাছ হয়েছে? হয়েছে। আর আইয়ুব আলী আসলে খুব বেশি বলতে চায় না, কারণ কি তার চাচা বলছিল এই মাছ নিয়ে বেশি কথা মানুষের কাছে মানে শেয়ার করতে না। তো বলতেছে যে হ্যাঁ মাছ হয়েছে মোটামুটি এই সেই। বলে যে তো এইখানে তো পাহারা দেওয়া লাগবে। হ্যাঁ ওই যে ঘর, কে পাহারা দিবে? তো আইয়ুব আলী বলছে আমি পাহারা দিব। তোর মাথা খারাপ, তুই রাত্রেবেলা এখানে থাকবি? তাই বলে বলছে হ্যাঁ। আরে এখানে থাকিস না রাত্রেবেলা, এ খুবই খারাপ জায়গা। আইয়ুব আলী বললো কি খারাপ জায়গা? তো উত্তম বলতেছে যে কি খারাপ জায়গা, এখানে বসে বলবো না, সামনে চল। বলে সে তার সাইকেল 2 হাতে ধরে হেঁটে হেঁটে সামনে যাওয়া শুরু করলো। তাই বলি অগত্যা তার সাথে সাথে হেঁটে গেল সামনে। তো তাদের এই পুকুরের জায়গাটা পার হয়ে সামনের দিকে চলে গেছে। তো অনেক দূর যে বেশ খানিকটা গেছে, যাওয়ার পরে উত্তম বলতেছে আরে এই জায়গা মানে ওই জায়গার যে মালিক ছিল আর কি, যার কাছ থেকে আইয়ুব আলীর চাচা নিছে আর কি, লিজ নিছে আর কি, মানে ওনার বাবা ছিল অন্যরকম মানুষ, মানে এই মানুষ ভালো না, সে অনেক উল্টাপাল্টা এখানে করছে, এই জায়গা অনেক অভিশপ্ত, এই পুকুরটাকে অনেক বাজেভাবে ব্যবহার করছে সে। তো এরপর থেকে ওই জায়গায় মানুষজন ভয়ে মানে চলাফেরা করে না, পুকুরের আশেপাশে আসে না। তুই দেখিস না এই পুকুর তা অন্য কেউ চাষের জন্য নেয়নি এর আগে, এরপরেই ছিল এখানে। তোর চাচা কি বুঝে নিল, ওইখানে মানুষ আসে না রাত্রেবেলা, সন্ধ্যার পর থেকে হাঁটতেও মানুষ ভয় পায়, মানে সহজে হাঁটেও না এখানে সন্ধ্যার পরে মানুষ, অনেক উল্টা পাল্টা জিনিস দেখছে মানুষ। তুই কিছু দেখিস নাই? আইয়ুব আলী বলে। আইয়ুব আলী বলে না আমি কি দেখবো, আমি তো দুপুরবেলা আসি, তবে আমার মাঝে মাঝে মনে হয় যে কে জানি আসে আশেপাশে। বলে গেল উত্তম এটা শুনেই বেশ ভয় পেয়েছে। বলে দেখ তোরে আমি বললাম যে তুই এখানে রাত্রে থাকিস না, হ্যাঁ এই বলে কথাবার্তা বলে উত্তম তার পথে চলে গেল সাইকেল নিয়ে প্যাডেল করে। আইয়ুব আলী অনেকক্ষণ দেখলো, দেখে আবার সে ফিরে আসলো। উত্তমের কথা শোনার পরে তার মনের মধ্যে আর একটা দাগ কেটে গেছে, তার জানি কেমন একটু ভয় ভয় লাগতে থাকলো এই তার পুকুরে আশেপাশে এসে। এবং সে তাকায় দেখতেছে এখন তার কাছে ওই উপরে যে ডালপালাগুলা বা যেই জায়গাটা, ওই জায়গাটা আরো ভয়ের মনে হচ্ছে, অন্ধকার হয়ে আছে গাছের ছায়ায়। আইয়ুব আলী ভাবলো যে এগুলা মানে অকারণে উত্তম এগুলা বলছে দেখেই আমার কাছে ভয় লাগতেছে, আসলে এগুলা কিছুই না, এগুলা মানুষের বানানো কথা। এগুলা চিন্তা করে আইয়ুব আলী তার টুকিটাকি যে আরো কাজকর্ম ছিল ওগুলা দেখে সে বাসায় চলে যায়। তো এইভাবেই কিন্তু আরো কিছুদিন পার হয়ে যায়। আইয়ুব আলীর মধ্যে তার ওই পুকুরে দিনের বেলা আসতো, খাবার দাবার দিত, সন্ধ্যার সময় আসছে, এরকম হয়েছে। তার কাছে আর ওরকম কিছু লাগে নাই, জিনিসটা ইজি হয়ে গেছে। তবে ওই ফিলটা হতো সবসময় আসলেই, ওই জায়গাটা দেখলে মনে হতো যে কেউ একজন হয়তো ওখানে আছে ওই গাছগাছালির ওদিকে। আর হতে কি পুকুরটার একটা পা যেহেতু ফাঁকা, বেশ বড় দূরে প্রান্ত দেখা যায়, ওদিকের আকাশের পুরো ছায়াটা এসে পুকুরে পড়তো। আর পুকুর বেশ ডিপ,
বোঝা যায় পুকুর বেশ ডিপ, এবং ওই ডিপ পুকুরের মধ্যে ঢেউটা কিন্তু একটু থই থই করে, যেখানে পানি গভীর থাকে। তো ওইটার মধ্যে মেঘের ছায়াগুলো পড়ে একটু অন্যরকম লাগতো পড়ন্ত বিকেলে। তাই বলি দেখতো তখন একটু এই জিনিসগুলো একটু অন্যরকম লাগতো। যাই হোক, এরকম করে এই যে সময় পার হয়ে এক সময় হয়ে গেছে তার পাহারা দেওয়ার, কারণ এখন এরকম একটা সময় আসছে যে মাছগুলো একটু বড় হয়েছে, এবং এই সময়টাই নাকি তাদের এই মাছ পাহারা দেওয়ার সময়। কারণ অনেক দুষ্ট লোক আছে যারা ওই মাছ দেখা যায় মেরে ফেলে, আবার অনেকে আছে যে মাছ ধরে নিয়ে যায় জাল মেরে। তো এই কারণে এখন রাতে থাকতে হবে। আইয়ুব আলীর থাকার পালা, সে প্রথম যেদিন যাবে তো সে তার বাবাকে বলতেছে এসে যে আব্বা আমি যাচ্ছি আজকে তো রাতে থাকা লাগবে ওইখানে, তো দোয়া করো। আর বাপকে বলতেছে যে আব্বা অনেক কথা শুনছি পুকুর সম্বন্ধে, আমার সাথে উত্তমের একদিন দেখা হয়েছিল এটা সেটা। তো তার বাবা বলে বাবা আমি তো এত কিছু শুনি নাই, তবে ওই জমির যে মালিক ওই যে তোমার চাচা তার থেকে নিচে লিজ, ওই লোক সুবিধার না, সেও সুবিধার না, তার বাপও সুবিধার না। এর অন্যরকম মানুষ, অত্যাচারী মানুষ ছিল, মানুষকে অনেক টর্চার করতো, টাকা পয়সা দিত, এগুলা শোধ না করতে পারলো অনেক রকম ই করতো, আবার জমি জমা নিয়ে নিছে মানুষের অনেক। এরা এরকমই। তো জানি না কথা কতটুকু সত্য, বা তুমি সাবধানে থেকো, দোয়া দুরুদ পড়ে থেকো, মাছ মারা কোষটা নিয়ে যাও সাথে করে, কোষটা নিয়ে যাও, হারিকেনটা নিয়ে যাও, আর সাবধানে থাকবা রাত্রিবেলা। হ্যাঁ, কোনো ই করো না, সাবধানে। কোনো যদি দেখো যে উল্টা পাল্টা মনে হয় এখানে, বাড়ি চলে আইসো, থাকার দরকার নাই তখন আর দোয়া দুরুদ পড়ে থেকো। যেটা বললো আইয়ুব আলীর বাবা তাকে। আইয়ুব আলী তার বাবার কাছ থেকে দোয়া নিয়ে সে কোচ নিয়ে হারিকেন নিয়ে রওনা দেয় তার ইসের দিকে। তো সে যখন বাসার থেকে বেরোচ্ছে তখনই কিন্তু আকাশ গুড়গুড় করতেছে, মানে মেঘ ডাকতেছে। তো আইয়ুব আলী বুঝলো যে রাতে কি বৃষ্টি হবে নাকি। দেখলো যে এই গুমট আবহাওয়াটা হঠাৎ করে একটু ঠান্ডা হয়ে গেল। তো সাধারণত দেখলে ঝড় আসলে এরকম হয়। আইয়ুব আলীর কিছু করার নাই, সে আজকে যেহেতু থাকবে ডিসাইড করেই ফেলছে, সে চাইলে আজকের প্ল্যানটা বাদ দিতে পারতো, যেহেতু ডিসাইড করে ফেলছে, প্রিপারেশন নিয়েছে, তো সে রওনা দিল আর কি, হাতে কোচ আর হারিকেন নিয়ে রওনা দিয়ে যাচ্ছে সে রাস্তা দিয়ে। তো বাতাস মোটামুটি বেশ বাতাস, আজকে ওই গরম গুমট ভাবটা চলে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে। তো সে যাচ্ছে, দুই পাশে গাছ গাছালি বাঁশ ঝাড় এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তো ফাঁকা জায়গায় বেরোলে এক পাশে যেখানে খোলা প্রান্তর, ওখানে দেখতেছে দূরে মেঘের আড়ালে বিজলি চমকাচ্ছে, এবং মেঘগুলো এরকম নীল নীল কালার হয়ে যাচ্ছে চারিদিকে এরকম, কিন্তু এটা মেঘের এই পাশে দেখা যাচ্ছে না বিজলির কালার গুলো, হচ্ছে মেঘের আড়ালে বিজলি চমকাচ্ছে, আকাশটা হঠাৎ আলোকিত হয়ে যাচ্ছে এবং দূরে প্রান্তর পর্যন্ত দেখা যাচ্ছে। তাই বলে কাছে খুব সুন্দর লাগলো। চিন্তা করলো যে রাতে এরকম মাঝে মাঝে ঝড় বৃষ্টিতে বেরোনো উচিত, তাহলে অনেক কিছু দেখা যায়, অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়, সুন্দর লাগে। আর সে আগে এগুলো পছন্দ করতো খুব বেশি, প্রাকৃতিক পরিবেশ, এই জন্য সে বাসার ওই প্রান্তে যে বসে থাকে। যাই হোক, হাঁটতে হাঁটতে সে একসময় পুকুরের কাছে আসলো। ওই সময় বাতাস একটু বাড়ছে, বাতাসে গাছপালাগুলো এরকম নড়তেছে সব, মানে বেশ হেলে দুলে এরকম এদিক ওদিক করতেছে। সে দেখলো যে তার কুড়ে ঘরের ওই পাশের গাছপালাগুলো এরকম নড়তেছে। তো সে হারিকেনের আলো ধরে ধরে হারিকেনটা সামনে বাড়ায় ধরছে, ওইটার আলো যতটুকু পড়ছে ওইটা মানে সে আলোতে হেঁটে হেঁটে ওই আইল দিয়ে চলে আসলো একদম কাছে, তার ওই ঘরের কাছে। এসে সে ওই সামনে ঝাপটা সরায় ফেললো, দেখলো যে ঘর যেরকম রেখে গেছিল সেরকমই আছে। সে হারিকেনটা রাখলো, রেখে তার ওইখানে আজকে ওই যে চাদর রাখছিল ভাঁজ করে সে বিছায় ফেললো বিছানায়, যেহেতু রাতে থাকবে সবকিছু গুছাইলো তার মতো। হারিকেনটা সুন্দর করে ঝুলাই দিল, ওখানে একটা ই ছিল এরকম বাঁশের সাথে একটা তারের আংটা, ওটা সাথে ঝুলাই দিল, ঝুলাই দিয়ে এসে বসলো। বেশ কঠিন ঝিঝি পোকার ডাক আসতেছে, এবং মাঝে মাঝে আবার ছেড়ে যাচ্ছে। যখন বাতাস ছাড়ে সে বুঝতেছে যে আজকে বাতাসটা এসে তার কুড়ে ঘরের এই পাশ দিয়ে মানে ঢুকে ওই পাশ দিয়ে বেরো যাচ্ছে। কুড়ে ঘরে একটা পাশে একটা ছোট্ট ফাঁক ছিল। তো সে চিন্তা করলো যদি বৃষ্টি আসে তো সমস্যা হবে। হারিকেন নিয়ে ওই পাশে যে সে তার এখানে পলিথিন ছিল, ওই পলিথিন দিয়ে ওই পাশটা সুন্দর করে ঢেকে দিল, যাতে এই দিক দিয়ে বৃষ্টি আসলে না ঢুকে। তো ওইভাবে সে মোটামুটি প্রিপারেশন নিয়ে সে চলে আসলো, এসে তার ইসে বসে আছে ঘরে, এবং রাতের যে এনভায়রনমেন্টটা সে বোঝার চেষ্টা করতেছে এখানকার রাতের এনভায়রনমেন্টটা কেমন, নতুন একটা জায়গা থাকার জন্য। তো ওই যে পোকা ডাকে থামে, আবার এছাড়াও আরো রাতের কিছু পোকামাকড় ডাকতেছে, বাতাস চলতেছে, এবং হঠাৎ হঠাৎ অনেক দূর থেকে গুড় করতেছে আকাশ, মানে বৃষ্টি হয়তো হবে হয়তো হবে না, বা দূরে কোথাও হচ্ছে এরকম অবস্থা, ঠান্ডা একটা আবহাওয়া। তাই বলি অনেকক্ষণ বসে থাকলো, তার সাথে বই ছিল, ওই যে সে যে চকির ওখানে বই রাখছিল, সেই বই বের করে পেপার ব্যাগ বই ওটা পড়া শুরু করলো হারিকেনের আলো, এবং বইয়ের মধ্যে ডুবে গেল, অনেকক্ষণ বইয়ের মধ্যে ডুবে গেছে। এর মধ্যে সে হঠাৎ করে শব্দ পেলো, পটপট পটপট পট করে বৃষ্টি শুরু হয়েছে, বেশ ঝুম বৃষ্টি নামলো এক সময়, একেবারে বেশ ঝুম। তার ওই ইসের উপরে পড়তেছে, তার ওই চালের উপর পড়তেছে, পড়ে ঝরঝর করে যাচ্ছে, সে বুঝতেছে, এবং বাতাসের মানে হালকা ঝাপটা আসতেছে, সেই ঝাপটাতে তার ওখানে যে পলিথিন দিয়েছে ওইটার মধ্যে ফটফট করে শব্দ হচ্ছে এরকম। তো সে বইটা রেখে দিল, চিন্তা করলো যে না, আমি মানে শুয়ে পড়া দরকার, এখন এই বৃষ্টি নামসের মধ্যে আর কি করবো। আর পুকুর মোটামুটি তার এই জায়গার থেকে বেশ খানিকটা দূরে, তো সুতরাং এমন না যে বৃষ্টিতে উঠে পানি উঠে যাবে, অসুবিধা নাই। তো সে কি মনে করে একটু গেল, তার এই ঘরের সামনের ওই ঝাপটা সরাইলো, সরায় তাকায় দেখলো দূরে কি হচ্ছে। তো দূরে দেখতেছে আকাশে যে বিজলি চমকাচ্ছে, ওইটা আলোতে আলোকিত হয়ে যাচ্ছে, পুরো জমিটা সামনে যে ফাঁকা জায়গাটা বিস্তীর্ণ প্রান্তরটা আলোকিত হয়ে যাচ্ছে, পুকুরের পানিও আলোকিত হয়ে যাচ্ছে, এবং পুকুরের পানি থই থই করতেছে এরকম, মানে এরকম থই থই করতেছে, বৃষ্টির পানি পড়ে পড়ে রিপল উঠতেছে, সুন্দর একটা দৃশ্য এই বিজলির আলোতে এগুলো দেখা, গাছপালাগুলো এরকম নড়তেছে। তো সে আস্তে করে আবার সেই ঝাপটা দিয়ে
আস্তে করে সে বিছানায় শুয়ে পড়লো, হারিকেনটাকে একদম ডিম করে নিভাইলো না, কারণ এই জায়গায় এরকম আছে, সে একটা অনেকটা তো ওয়াইল্ড জায়গার মতোই, তো একদম হারিকেনটাকে একদম নিবু নিবু করে সে ঝোলাই দিয়ে শুয়ে পড়লো। এখানে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে সে শব্দ পেল, মনে হলো তার এই ঘরের আশপাশ দিয়ে কেউ জোরে দৌড় দিছে, ভোঁ দৌড়, মানে এই ঝোপঝাড় সব ভেঙে থর করে, মানে একটা প্রাণী যদি দৌড়ায় যায় কোনো জায়গা দিয়ে, খুব ভারী প্রাণী, গরু বা কিছু যদি ছুটে যায় এরকম তার এই কুড়ে করে পিছন দিয়ে এরকম একটা শব্দ শুনলো সে, থর করে এরকম এই পাশ থেকে। এবং বৃষ্টি তখন কিন্তু কমে গেছে, মানে পিট 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 শব্দ আসতেছে বৃষ্টি, এর মধ্যে মনে হয় চোরে থর করে ওইদিকে চলে গেল। আবার শব্দ পেল ওই দিক থেকে দৌড়াদৌড়ির শব্দ, অ্যাজ ইফ 2-3টা গরু বা কিছু এরকম দৌড়াইতেছে আশপাশ দিয়ে। তার কাছে অবাক লাগলো, আরে কে দৌড়াইতেছে, এবং শব্দটা কেমন, মানে কোনো মানুষের গলার শব্দ নাই বা কোনো শব্দ নেই, জাস্ট দৌড়ানোর শব্দ এরকম। তো আইয়ুব আলী একটু ভয় পাইছে যে এখানে কি দৌড়ায়, কোনো প্রাণী তো এখানে আসার কথা না, রাত্রেবেলা গ্রামের এই জায়গায় এরকম একটা পুকুর পাড়ে এখানে তো গরু এসে দৌড়াবে না, মানে পায়ের ওজনের ভারটা এরকম লাগছে গরুর মতো, দৌড় দিয়ে গেলে এরকম ভেঙে চুরে ওখানে গাছপালা ঝোপঝাড় ভেঙে দিয়ে দৌড়ায় এরকম। তো সে কিছুক্ষণ কান পেতে শোনার চেষ্টা করছে, এরপর হঠাৎ করে সে শব্দ পেল, ঝপাস করে একটা শব্দ হলো পুকুরের মধ্যে, মানে ভারী কিছু, মানে ওই যে মানে একটা মানুষের মতো যদি যোজন ঝপাস করে পানিতে পড়ে সেরকম একটা শব্দ। তো সে অবাক হলো, কিরে এখানে বাজ টাজ পড়ছে না, বাজ পড়লে তো আবার আলোকিত হয়ে যেত চারিদিক, আবার সাথে সাথে মেঘ ডাকতো, ডাকে নাই তো, মেঘ ডাকে নাই, ঝপাস করে পানিতে একটা শব্দ হয়েছে। তো আইয়ুব আলী আস্তে করে উঠছে, উঠে হারিকেনটা একটু বাড়ায় আস্তে করে তার ঝাপটা সরায় সে বাইরে উকি দিছে, ওদিকে কিছু দেখা যায় না, আলো নাই, তখন বজ্রপাত চমকাচ্ছে না, আলো নাই। আইয়ুব আলী চিন্তা করলো যে ব্যাপারটা কি, দেখি কি অবস্থা। তো সে আস্তে করে হারিকেনটা বের করলো, করে আরো বাড়ায় দিল, দিয়ে সে বের হয়ে আসলো ঝাপ সরায়। হালকা বৃষ্টি হচ্ছে, ফিনফিনা বৃষ্টি, মানে বৃষ্টি থেমে গেছে, হালকা ফিনফিনা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সে হারিকেনটা বাড়ায় দেখতেছে চারিদিকে, হারিকেনের আলো বেশি দূর যায় না, অল্প একটু আলোকিত করে। তো এর মাঝে এই রাতের আলো আধারি তার চোখে অনেকটা সয়ে আসছে, মানে এই যে আকাশের আলোটা এটা সয়ে আসছে। হঠাৎ করে আকাশে দূরে বিজলি চমকালো মেঘের আড়ালে, সেটার আলোতে সে হঠাৎ দেখলো এই পুকুর পাড়ে কোন একটা মানুষ বসে আছে, মানে এই জাস্ট লাইক ওই রাস্তার পাশে পুকুরের অংশে একটা মানুষ বসে আছে, গায়ে সাদা রঙের কাপড় এবং গায়ের রং পুরো কালচে, মানে কালচে বর্ণ পুরা। ওই যে এই যে বিজলি যে চমকাইছিল ওইটার মানে স্প্লিট সেকেন্ডের আলোতে সে দেখতে পারছে, এবং সে তার কাছে মনে হলো যে কোনো মহিলা হবে, সাদা কাপড়টা মানে সাদা শাড়ি হবে এরকম। সে অবাক হয়ে গেছে, মানে কে এটা পুকুর পাড়ে এইভাবে বসা। তো ভয় পাইছে, আইয়ুব আলী ভয় পাইছে, কেন ওই যে তাকে উত্তম বলছিল, আর গ্রামেতে এই ধরনের কথা প্রচলিত আছে ভয়ের ব্যাপার। এরপর সে শব্দ পেল ভস ভস পানির মধ্যে, মানে ওই যে পুকুর পাড়ে বসে আছে, পাটা হচ্ছে ডুবেছিল, সে পাটা ওখান থেকে কেউ মানে পা দিয়ে শব্দ করছে পানির মধ্যে। তো সে এখান থেকে দেখতে পাচ্ছে না হারিকেনের আলো ভালো মতন, আর সামনে যেতেও সাহস পাইতেছে না আইয়ুব আলী। এই সময় আবার বিজলি চমকালো মেঘের আড়ালে, সে দেখলো পুরো ওই যে কালচে গাত্রবর্ণের মহিলা এবং শাড়ি পরা, গায়ে মানে পুরো গায়ে শুধু শাড়ি আর কিছু নাই, পেঁচানো পুরা। সে পানি থেকে উঠছে, উঠে ঘুরে এইদিকে তাকাইছে, মানে ওই যখন বিজলিটা চমকাইছে তখন শুধু তাকাইছে, এরপর কিন্তু আর কিছু দেখতে পায় নাই সে, তো জাস্ট তাকাইছে, ওই কালচে বর্ণটাই সে দেখছে। তো ভয়ে আত্মা শুকায় গেছে আইয়ুব আলীর, কি ব্যাপার, সে আর সামনে যাওয়ার সাহস পাইতেছে না। সে যেখানে দাঁড়াইছিল সে একটু একটু করে পিছাচ্ছে, আইয়ুব আলী পিছায়, চিন্তা করছে সে ঘরে ঢুকে যাবে, তার কাছে ভয় লাগছে, বেশ ভয় লাগছে। সে ঘরের মধ্যে যখন নাকি ঢুকে যাবে, তার ওই দরজা পিছন ফিরে হাঁটতেছে, কিন্তু এই সময় আবার বিজলি চমকাইলো। এই আলোতে সে দেখলো যে ওই মহিলা এদিকেই তাকায় আছে, এবং তার চেহারাটা পুরো কালচে, চেহারার মধ্যে মানে কোনো মানে সাধারণ মানুষের যে চেহারা সেরকম না, পুরো কালচে একটা ফেস, এবং চুলগুলা ল্যাপটায় আছে মুখের সাথে, এবং মুখের মধ্যে মনে হচ্ছে যে 1 ছটাক মাংস নাই, মানে শুধু হাড্ডির উপর চামড়া এতটুকু। ওই স্প্লিট সেকেন্ডের আলোতে সে যা দেখছে, চুল কালো ল্যাপটায় আছে মুখের মধ্যে, এবং তাকায় আছে ঠিক তার দিকে। তো আইয়ুব আলীর তো মানে একেবারে জান বেরিয়ে গেছে, হাতটা একদম নাই, সে ভয় একদম থরথর করে কাঁপতে কাঁপতে সে চলে আসছে তার ওই ঝাপের ভিতরে, কিন্তু কৌতূহল কাজ করতেছে যেটা কে, এটা তো মানুষ না, সে বুঝতে পারছে এটা মানুষ না। তো চুপচাপ আছে সে, হারিকেনটা আবার কমাই দিয়েছে সে, তার এই হারিকেনের আলোতে আবার কিছু না হয়। তো আইয়ুব আলী চুপচাপ এসে মানে তার ঘরের মধ্যে ঢুকে গেছে, ওই হারিকেনটা কমাই দিয়ে ঢুকে চৌকের মধ্যে বসে আছে, আর আস্তে আস্তে করে ঝাপটা টানতেছে, জোরে শব্দ করে টানে না, আস্তে আস্তে করে মানে ঝাপটা টেনে ওই জায়গা মতো আবার বসায় চুপচাপ বসে সে মনে মনে দোয়া পড়তেছে, যতটুকু চাপারে আর কি ওরকম দোয়া পড়তেছে। এই সময় সে শব্দ পেল হঠাৎ তার ওই পাশের ওই যে গাছপালার ভেতর দিয়ে আবার করে শব্দ হচ্ছে। এবার মনে হচ্ছে আস্তে আস্তে কিছু মুভ করে আসতেছে, ওই যে ওই গাছপালা, যে ছোট ছোট গাছপালা আছে পাতাগুলোর ফাঁক দিয়ে। এবং এক সময় আইয়ুব আলী ভিতরে ফিল করলো তার এই ঝাপের ওই পাশে কেউ দাঁড়ায় আছে, এটা তার মনে হচ্ছে, মানে মানুষ যেমন একটা উপস্থিতি বুঝতে পারে সেরকম মনে হয় তার ঝোপের এই পাশে কেউ দাঁড়ায় আছে। আইয়ুব আলীর সাথে সাথে সে একটা সূরা জানতো, বেশ
মানে পাওয়ারফুল একটা সূরা, সে ছোটবেলা থেকে শিখছে, সেটা সে পড়লো, মানে আস্তে 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 পড়লো। সূরাটা পড়ে নিজের গায়ে ফু দিল, ফু দিয়ে চুপচাপ বসে আছে, ভয়ে থরথর করে কাঁপতেছে আর দোয়া পড়তেছে মনে মনে। একটু পরে তার মনে হলো যে ওখান থেকে জিনিসটা সরে গেছে, মানে এই যে প্রেজেন্সটা বুঝছিল সেই বেড়ার দরজার এখানে প্রেজেন্সটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তাই বলি মনে মনে একটু রিলিফ ফিল করতেছে। তো এরকম কতক্ষণ চলে গেছে জানে না। আই বলি আস্তে আস্তে এক সময় যে ওই ঝোপের ওখানে আবার দাঁড়াইছে, তার ঝাপের ওখানে, এবং খুব সাহস করে ঝাপটা একটু সরাইছে। তখন কিন্তু বৃষ্টি নাই, বাতাস চলতেছে, কিন্তু মাঝে মাঝে বিজলি চমকাইতেছে, সে বুঝতেছে। তো আই বলি অস্থির করে তাকাইলো পুকুরের দিকে। তখন বিজলি চমকাইছে বেশ বেশ লম্বা সময় নিয়ে, বড় একটা বিজলি চমকাইছে এবং অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে গেছে সে আলোতে। এটাতে আইয়ুব আলী দেখলো তাদের যে রাস্তার ওই পারে দূরে হেঁটে চলে যাচ্ছে ওই কালচে যেই মহিলাটাকে সে দেখছে, ওটা হেঁটে চলে যাচ্ছে দিক দিয়ে, মানে ওই ওই দূরের প্রান্তরের দিকে হেঁটে চলে যাচ্ছে। এখন কোথায় যাচ্ছে সেটা আইয়ুব আলী জানে না, অনেক দূর পর্যন্ত ফাঁকা জায়গা, কোথায় এক জায়গায় চলে যাবে এরকম। ওইটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওদিকে, এবং হাঁটতে হাঁটতে যে যাচ্ছে মানে মনে হচ্ছে যে মাটিতে পা পড়তেছে না, মানে মনে হচ্ছে মাটির উপর থেকে লেভিটেট করে যাচ্ছে। তো আইয়ুব আলী এটা দেখে এতটাই ভয় পেয়েছে, সে দ্রুত ঝাপটাকে দিকে টেনে বিছনায় এসে শুয়ে পড়ছে। বিছনায় শুয়ে এসে ভয়ে কাঁপতেছে, চিন্তা করতেছে কি। এই সময় সে কানের কাছে একটা হাসির শব্দ শুনলো। মনে হলো যে খুব মানে নাকি কণ্ঠে, তার নাকের ঠিক কানের পাশ দিয়ে, মানে বেড়ার ওই পাশে কি একজন হাসলো। তো আইয়ুব আলী প্রচন্ড ভয় পাইছে, ভয়ে সে মানে আর নড়াচড়া করে নাই, চুপচাপ শুয়ে দোয়া পড়তেছিল। একসময় সে ঘুমায় গেছে। তো তার ঘুম ভাঙছে সকালবেলা, তখন তার চাচার ডাকে। তো দেখলো যে তার এই যে রুমের যে বেড়া ছাপড়া দিয়ে সে লাগাইছিল, দেখলো চাচা ওটা টেনে সরাইছে ডাকতে ডাকতে তারে। তো সে তাড়াতাড়ি উঠে বসে, উঠে দেখে চাচা ঢুকছে এবং চাচার সাথে ঘ্রাণ ঢুকছে। চাচা নাস্তা নিয়ে আসছে তার জন্য, বাজারে হোটেল থেকে নাস্তা নিয়ে আসছে। সে দেখলো চাচা এরকম একটা ঠোঙা রাখলো ওই কোনা দিয়ে, ওই একটা টেবিলের মতো রাখছিল, তো টেবিলের উপর রাখলো। দেখলো যে হারিকেনটা তখনও টিমটিমায় জ্বলতেছে। তো চাচা ওই